তো ছত্রাক করার জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টর লাগবে। প্রজেক্টর আজকে বের করতে পারতেছি না, এই জন্য ছত্রাক অংশটুকু আমরা পরের দিন করবো। আর ছত্রাকের উদাহরণ এগারিকাস উলট্রিক, যেরকম আমরা বলছিলাম সেরকম এগারিকাসকে আলাদা করে পড়া লাগবে, চিত্র সহ আঁকানো লাগবে গঠন। এগারিকাসের গঠন আজকে পড়ে ফেলা লাগবে, এইটা খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার সিকিউ দিয়ে রাখতে বলছি, তাই না? তো এগারিকাসের গঠন যদি আসে তাহলে আমরা মোটামুটি ব্যাঙের ছাতা তো সব জায়গায় দেখছি, তাই না? পাউরুটি যদি বেশি দিন পচে যায়, পাউরুটি পচে গেলে কি হয় কাব্য, দেখছো কি? একটা জানালা খুলে দাও, কথা ইকো হয়ে যাচ্ছে, তাই না? যে কোনো একটা পাল্লা এমনি খুলে দাও, ওইটাও খুলে দাও, তাই থাক। তো হ্যাঁ, সাদা সাদা ফাঙ্গাস পড়ে যায় পাউরুটির ক্ষেত্রে, আমরা দেখছিলাম, তাই না? তো পাউরুটির ক্ষেত্রে শুধু না, যদি কাঠটা ভিজে অনেকদিন থাকে বা যে কোনো কিছু যদি পচে টচে যায়, তাহলে দেখা যায় যে উপর দিয়ে ধরো এই পাউরুটি ধরো পচে গেছে, তখন দেখা যায় পাউরুটির উপর দিয়ে এরকম ছোট 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 ব্যাঙের ছাতা জন্মাইছে, তাই না? আমরা বলি ব্যাঙের ছাতা। আর এখন তো তোমরা শহরের ছেলে পেলে তোমরা জানোই যে এটার নাম ফাঙ্গাস, তাই না? ফাঙ্গাস মানেই হইলো ফাঙ্গাই, বহু বচনে। আপাতত মনে রাখি তাহলে এগারিকাস হলো একটা ছত্রাক, এইটুকু হলো এখানকার কথা। তাহলে এগারিকাসের এইরকম কিছু জিনিস পাওয়া যাবে, তাই না? এইভাবে আমরা এগারিকাস আঁকায় ফেলবো। নিচে একটা তাহলে দণ্ডের মতো জিনিস পাওয়া যাবে, আর উপরে একটা ছাতার মতো জিনিস পাওয়া যাবে, ঠিক তো? এইটা তাহলে একটু বড় করে আঁকায় ফেলবো খাতায়। তাহলে এগারিকাসের নিচে এইরকম একটা দণ্ডের মতো জিনিস আঁকবা, হ্যাঁ? নিচে জাস্ট এরকম একটা দণ্ড আঁকবার, কিছুই না। আর উপরে এইরকম একটা চাকতির মতো জিনিস আছে, উপরে এইরকম একটা আংটির মতো বা চাকতির মতো। আংটি কেন বলতেছি? কারণ এই জিনিসটা তো আমরা দ্বিমাত্রিক ভাবে দেখতেছি, যদি ত্রিমাত্রিক ভাবে দেখি তাহলে তো জিনিসটা এইরকম দেখা যাবে, তাই না? গোল দেখা যাবে উপরে চাকতির মতো। এটা দিয়ে অন্য জিনিস বোঝানোর আছে, কিন্তু যেহেতু সামনে পেলাম তাই বলেই দিলাম। আর উপরে একটা ছাতার মতো জিনিস পাওয়া যাবে, তাহলে এগারিকাসের উপরে আবার ছাতার মতো জিনিস আঁকাবো এখন। ছাতার মতো জিনিস আঁকতে যায় তোমরা সবাই ভুল করো, দেখে নাও। প্রথমে এই যে এইরকম করে আঁকলাম, দুইবার দিছি, আর এর উপর দিয়ে আর একটা এই যে এইরকম করে দিবা, তাহলে একাধিক গাছ হয়ে যাবে। বুঝতে পারছো? এখন এই যে নিচের জিনিসটা, এইটা হলো নিচের একদম পর্দা। এই পর্দার মধ্যে বইয়ে যেহেতু এরকম ডট ডট দেয়া আছে, আমি ডট ডট দিয়েই দেখালাম। মানে বোঝানো হয়েছে এই জিনিসটা ছাতার নিচের অংশ, গোল অংশ ছড়ায় আছে। বুঝতে পারছো কি? এই আর বাকিটুকু কিছু চিহ্নিত না করলে হবে, তোমাদের কাছে তো পেন্সিল থাকবে, তাই না? তোমরা পেন্সিল দিয়ে এমনি শ্যাডো করে দিলেও হবে, ভালো হবে। এই মেইনলি এইটা দেখানো লাগবে। এখন এই যে নিচে যে দণ্ড আছে, তোমরা আগে দণ্ড আঁকাও নাই? এই নিচের দণ্ডের মধ্যে আবার অনেক ছোট ছোট চেক চেক আছে, চেক চেক। কোন রকমে আঁকাও, তারপর বাড়ি যায় আবার ভালো করে বাড়ির কাজ করো, দরকার হলে ভিডিও দেখো, সমস্যা নেই। দণ্ডের মধ্যে এইরকম চেক চেক আছে। যে কোনো জায়গায় যদি এরকম চেক থাকে, যেমন জামায় অনেক সময় চেক থাকে, তাই না? এই যে কাব্য শার্ট দেখো, চেক চেক আছে। এই চেক গুলোকে কি বলা হয়? স্ট্রাইপ বলা হয় না? স্ট্রাইপ বলা হয়। তাহলে এই জায়গায় অনেকগুলো ছোট ছোট চেক চেক আছে, এই চেক চেক গুলোকে বলা হয়, মনে রাখবো, স্ট্রাইপ। চেক চেক গুলোকে স্ট্রাইপ বলা হয়, মনে থাকবে। তাহলে নিচের যে শুধু চেক চেক না, মানে নিচের এই পুরাটাকেই কিন্তু স্ট্রাইপ বলা হয়। স্ট্রাইপের উপরে তাহলে কি আছে? এই তোমরা দেখতেছো না, খেয়াল করো। স্ট্রাইপের উপরে কি আছে? বলছিলাম যে ছোট্ট একটা রিং এর মতো আছে। এই যে এই জিনিসটা তো উপরে ছোট্ট একটা রিং হবে, এই ছোট্ট যে রিংটা, রিংকে বলা হয় ভালো বাংলায় বলা হয় আংটি, তাই না? আংটি থেকে আমরা মনে রাখবো আংটি বানান কি দিয়ে হয়? এন দিয়ে। এন দিয়ে, এটার নাম হলো অ্যানুলাস। অ্যানুলাস লেখার সময় বাংলায় লেখাই ভালো, অ্যানুলাস। আংটি থেকে এটার নাম অ্যানুলাস। তাহলে স্ট্রাইপের উপরে যে চাকতি বা আংটি আকৃতির অংশ আছে, এইটার নাম অ্যানুলাস। আর অ্যানুলাসের উপরে তাহলে এই বিশাল ছাতার মতো অংশটা আছে, তাই না? অ্যানুলাসের উপরে বিশাল ছাতার মতো অংশ, এই বিশাল ছাতার মতো অংশটা বৃত্তাকার না? বৃত্ত থাকলেই আমাদের মাথায় কোন সিম্বল আসে? পাই, তাই না? আলফা বিটা গামা এগুলো তো আসে না, পাই আসে। তো আমরা মনে রাখবো এই যে এইটা বৃত্তাকার ছাতার মতো, এইটার নামই হলো পাইলিয়াস। পাইলিয়াস। আর লাস্ট
এই যে নিচের এইটা একটা পর্দার মতো বোঝা যাচ্ছে নিচে, তাই না? এই নিচের পর্দাটার নাম হলো, পর্দাটার মধ্যে এই যে এরকম 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 গ্রিল গ্রিল দেখা যাচ্ছে না? আমি এইভাবে মনে রাখতাম যে পর্দার মধ্যে তো এরকম এরকম গ্রিল গ্রিল থাকে, গ্রিল গ্রিল থাকে। তোমরা কি দেখতে পাচ্ছ আদৌ? যেহেতু গ্রিল গ্রিল থাকে, এই জিনিসগুলো মানে এই নিচের পর্দাটার নাম হলো গিল। গিল, এইটা হলো অ্যাগারিকাস ছত্রাকের মোটামুটি গঠন। তাহলে নিচে একটা কাণ্ড থাকে বা দণ্ড থাকে, এইটাকে বলা হয় স্টাইপ। আমরা জানি যে টেক্সটেড থাকলে সেটাকে স্টাইপ বলা হয়। তার উপরে একটা আংটি থাকে, অ্যানুলাস মানে হলো আংটি। অ্যানেলিডা পর্বের প্রাণী পড়ছি আমরা, অ্যানেলিডা মানে হলো আংটি আকৃতির প্রাণী। তার উপরে একটা ছাতার মতো অংশ থাকে, মানে বৃত্তাকার, বৃত্তজন্য, এটার নাম হলো পাইলিয়াস। আর এই জায়গায় পাইলিয়াসের যে নিচের অংশ পর্দার মতো, এইটার নাম হলো গিল। মানে এইটা যদি আমরা অ্যাগারিকাস চিন্তা করি, তাহলে এই দণ্ডটা হবে হলো স্টাইপ। স্টাইপের উপরে বিশাল ছাতার মতো অংশ, এটা পাইলিয়াস। আর ছোট্ট যে আংটি আকৃতির একটা জিনিস থাকবে এই জায়গাটায়, সেটা অ্যানুলাস। আর এর নিচের দিকে, পাইলিয়াস তো উপরেরটা, আর নিচের দিক দিয়ে যে পর্দাটা থাকবে এই দিক দিয়ে, এই পর্দাটা হলো গিল, নিচের পর্দা। ক্লিয়ার? তো আলাদা করে নিচের পর্দা দেখায় লাভ কি? এটার এত গুরুত্ব কেন? কারণ আমরা যখন একটু পরে পড়তে যাব তখন দেখবো গিল থেকে এটার স্পোর তৈরি হয়। স্পোর কি কাজ করে আমরা গতদিন শৈবাল পড়ার সময় পড়ছি, তাই না? বংশবৃদ্ধি করে। মানে এখান থেকে স্পোর তৈরি হয়ে সেই স্পোর দিয়ে বংশবৃদ্ধি হয়, সেই জন্য আলাদা করে গিল নিয়ে এত টানাটানি। এটুকু বোঝা গেছে? এখন এইটুকু কি পাউরুটির উপরে থাকে না নিচে থাকে? উপরে। তাহলে নিচে তো কিছু থাকে, তাই না? যদি একটা গাছ হইতো তাহলে মূল টুল থাকতো, এটা তো আর গাছ না। তো এইটাই মূলের বদলে যে জিনিসগুলো থাকে এটাকে বলা হয় মাইসেলিয়াম। মাইসেলিয়াম, মূলের বদলে থাকে মাইসেলিয়াম। মানে ধরো এইটা কোনো কিছুর উপরে জন্মাইছে, মাটির উপরেই জন্মাক, আর পাউরুটির উপরেই জন্মাক, তার উপরে জন্মাইছে। আর মাটির নিচে যে অংশটা আছে এইটাকে বলা হয় মাইসেলিয়াম। এইটা শক্ত দড়ির মতো অংশ, এইরকম 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 অংশ। এখন এই যে দড়িগুলো আবার উৎপন্ন হয়েছে, এই দড়িগুলো আবার শাখা প্রশাখা যুক্ত, এক একটা থেকে অনেক শাখা, শাখা থেকে আবার প্রশাখা বের হয়েছে। পরীক্ষা ইচ্ছা মতো খালি আঁকায় দিতে থাকবা, ইচ্ছা মতো আঁকায় দিতে থাকবা, দিলেই হইলো, যত জ্ঞান না খুশি শাখা দাও। আচ্ছা, তো এই যে নিচের যে শাখা প্রশাখাগুলো, এই শাখা প্রশাখার নাম কি বললাম? কেবল মাইসেলিয়াম। এই টোটাল যে শাখা প্রশাখা, এই পুরা অংশটাকে বলা হয় মাইসেলিয়াম। তাহলে মাইসেলিয়ামের মধ্যে কি আছে? অনেক শাখা প্রশাখা আছে। এই এক একটা শাখা প্রশাখাকে আবার বলা হয় হাইফি। এক একটা শাখা প্রশাখাকে কি বলা হয়? হাইফি। হাইফি মনে থাকবে এইটুকু, এটুকুই এ টু জেড গঠন। নিচে মাইসেলিয়াম থাকে, আর মাইসেলিয়ামের মধ্যে এক একটা যে শাখা প্রশাখা এইগুলোকে হাইফি বলা হয়। ক্লিয়ার? মানে হাইফি গুলো মিলিত হয়ে পুরা মাইসেলিয়াম গঠন করে। এখন অ্যাগারিকাস ছত্রাকের দেহের দুইটা অংশ, যে কোনো ব্যক্তিরই তো দুইটা পার্ট থাকে, দুইটা ফর্ম থাকে, একটা হলো দৈহিক অংশ, একটা হলো জনন অংশ, তাই না? তোমার পুরা দেহটা হলো দেহ, আর যে শুক্রাণু বা ডিম্বাণু হয় সেটা হলো জনন অংশ। যে কোনো গাছের ক্ষেত্রে সেম টু সেম, পুরা দেহটা দেহ, আর ফুলের মধ্যে স্ত্রীস্তবক পুংস্তবকের মধ্যে জনন অংশ থাকে, জনন স্তবক থাকে। সেরকম এই অ্যাগারিকাসের মধ্যেও একটা হলো দৈহিক অংশ, একটা হলো জনন অংশ। তো কোনটা জনন অংশ তোমরাই বলো দেখি, মাটির উপরেরটা না নিচেরটা? এমনি তো আমরা একটু আগে দেখলাম যে এই যে গিল বললাম, গিল থেকে স্পোর তৈরি হবে, সেটা দিয়ে জনন হবে, তাহলে বোঝাই যাচ্ছে উপরেরটা জনন অংশ, তাই না? তাও যদি মনে না থাকে তাহলে আমরা মনে রাখবো, আমরা চোখ দিয়ে কি ভালো জিনিস দেখি না খারাপ জিনিস দেখি? এই দুইটাই দেখো, এখনকার যুগের পোলাপান দুইটা দেখে। চোখ দিয়ে সবসময় তো খারাপটাই আগে দেখো, তাই না? ভালো জিনিস দেখো দেখোই নাই, যে ইউটিউবে ভিডিও দেওয়ার পরেও তোমরা দেখে বাড়ির কাজ করে আনার টাইম পাও না, কিন্তু ইউটিউবেই ঢুকে উনি আল্লাহ এত সেই লাগতেছে ক্লিক করে দিয়ে দাও, তাই না? হ্যাঁ, তাহলে আমরা চোখ দিয়ে যেটা দেখি এইটা সবসময় খারাপ জিনিস। তো মানুষের কি দৈহিক অঙ্গটা খারাপ না জনন অঙ্গ খারাপ? জনন অঙ্গ খারাপ। তো আমরা এই যে চোখ দিয়ে এই জিনিসটা দেখি, মনে রাখবো উপরের যে অংশটা এইটা হলো জনন অঙ্গ। আর ভালো জিনিস তো আমরা দেখি না, ওভারলুক করে যাই, তাই না? তো নিচেরটা হইলো অ্যাগারিকাসের দৈহিক অঙ্গ, এটা যেন ভুল না হয়। তাহলে মাইসেলিয়ামটা হইলো দৈহিক অঙ্গ, আর উপরের অংশটা এইটা জনন অঙ্গ। এইখান থেকে পরবর্তীতে স্পোর তৈরি হবে, সেখান থেকে নতুন অ্যাগারিকাস তৈরি হবে, তাই না? এটা তো অ্যাগারিকাসের ফ্রুট চিন্তা করতে পারি আমরা। তোমরা কি বুঝতে পারছো? ফ্রুট চিন্তা করতে পারি, কারণ এখান থেকেই তো জনন হয়। সেই জন্য জনন অঙ্গের নাম হলো ফ্রুট বডি। তাহলে মনে রাখবো উপরেরটা জনন অঙ্গ, এটাকে বলা হয় ফ্রুট বডি।
আর নিচের অংশটা মাইসেলিয়াম, এইটা হলো দৈহিক অঙ্গ। ক্লিয়ার? অ্যাগারিকাসের যদি গঠন আসে পরীক্ষায় তাহলে খাস করে এই চিত্রটা আঁকায় দেওয়া লাগবে, আর এটাই লিখে দেওয়া লাগবে। অ্যাগারিকাসের দুইটা অংশ, উপরের অংশটা দেখা যায় এটা হলো জননাঙ্গ বা ফ্রুট বডি, আর নিচের অংশটা মাইসেলিয়াম, এটা হলো দৈহিক অঙ্গ শেষ। তারপর ভিতরে কোনটা কি থাকে এটা লিখবে। তাহলে আজকে তোমাদের বাড়ির কাজ হলো অ্যাগারিকাসের গঠন আঁকায় নিয়ে আসা। এটাই আজকের মেইন টপিক ছিল। মেইন টপিক পড়ানোর মতো আর কিছু নেই। এখন আমরা এমসিকিউ এর জন্য টুকটাক কিছু জিনিসপত্র শিখবো, শিখে টিখে তারপর বাড়ি দেবো, সমস্যা নেই। দেখো অ্যাগারিকাস দেখো আছে, পাইছো বইয়ে? অ্যাগারিকাসের মধ্যে কিছু কিছু জায়গা লাগায় রাখো, যেমন অ্যাগারিকাসের আবাসস্থল, এখানে বোল্ড করে আবাসস্থল ওই প্যারার লাস্টে দেখো একদম বোল্ড করে লেখা আছে একটা শব্দ পরিচক্র, পাইছো? হেইরি রিং, পরিচক্র। তো পরিচক্র জিনিসটা কি? ধরো একটা মাটি, এটা হলো মাটির উঠান, তো উঠানের মধ্যে অনেক সময় দেখা যেত যে অ্যাগারিকাস এইরকম এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম গোল হয়ে হয়ে অ্যাগারিকাস জন্মাতো। এখানে একটা, এখানে একটা, এরকম গোল হয়ে যখন অ্যাগারিকাস জন্মাতো, এটা একটা স্টেজের মতো দেখায় না? মনে হয় যে চারদিক দিয়ে বাউন্ডারি দিয়ে আছে, আর আগেকার দিনের মানুষ ভাবতো যে এর মধ্যে মনে হয় পরি টরিরা নাচানাচি করতো। এই জন্য এইটার নাম ওরা দিছিল পরিচক্র বা ফেইরি রিং। বুঝতে পারছি? তাহলে অ্যাগারিকাস অনেক সময় মাটিতে একসঙ্গে অনেক দেখা যায়, তখন এটাকে ফেইরি রিং বলা হয়। এরপর দৈহিক অংশ, জনন অংশ, এগুলো তো পড়া লাগবে, এগুলো এমনি পড়ো, সিকিউ এর জন্য তো পুরাটাই পড়া লাগবে, এটা দাগানোর কিছু নাই। এর পরের পেজ যাও, পরে দেখো দেয়া আছে গিলের অন্তর্গঠন, আর একটা চিত্র দেয়া আছে, পাশে লেখা আছে গিলের অন্তর্গঠন। গিল কোনটা? যেটা গ্রিলের মতো, মানে পর্দাটা। এই পর্দাকে যদি আমরা আবার কায়েটে মাইক্রোস্কোপ দিয়ে দেখি, তাহলে দেখা যাবে যে এই পর্দার আবার তিনটা স্তর আছে। এইটা যে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তা না, কিন্তু মাঝে মাঝে আবার চলেও আসতে পারে। 1 স্টার সিকিউ দিয়ে রাখো। এই চিত্রটা খালি একবার প্র্যাকটিস করে ভিতর থেকে অত কিছু পড়া লাগবে না। আর এছাড়া আর কোনো চিত্র টিত্র আজকে পড়ানো নেই, খালি এমসিকিউ, শুধু এই একটা চিত্র একটু দেখো। মানে এই গিলটাকে যদি আমরা আবার কাটি, তাহলে গিলের তিনটা স্তর পাওয়া যাবে। গিলকে কাটলে কয়টা স্তর পাওয়া যাবে? তিনটা। একদম নিচে এইরকম একটা স্তর, পরীক্ষায় তো অত ইম্পর্টেন্ট না, এটা ইচ্ছা মতো আঁকবা, এরকম এরকম করে তিনটা স্তর দিলেই হলো। একদম সমান্তরাল না দিয়ে একটু বাঁকা টেরা ভাবে দেওয়া ভালো। তাহলে এই হলো তিনটা স্তর না, এইটা নিচের স্তরই আমি আঁকছি। একদম নিচের যে স্তর, এই স্তরের নাম হলো ট্রমা। ট্রমা, নিচের স্তরের নাম ট্রমা। এর উপরে আরেকটা স্তর থাকে, এরকম ছোট 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 কিছু কোষ থাকে। আমি কোন রকম বোঝানোর জন্য আঁকলাম, যেহেতু এটা অত ইম্পর্টেন্ট না, বই থেকে তোমরা দেখে ভালো করে আঁকায় সময় নিয়ে। তো এই স্তরটার নাম কি আমি এখনই বলতেছি না, এর উপরের স্তরে যাচ্ছি। এর উপরের স্তরে এইরকম ফোলা 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 কিছু চামচের মতো জিনিস থাকে। কাঁটা চামচের মাথায় কয়টা ডগা থাকে দেখছো? তিনটা। কয়টা থাকে? চারটা থাকে, তাই না? তো এইখানে মনে রাখবো, এটা কাঁটা চামচের মতো করে আঁকাচ্ছি, তাহলে মাথায় কয়টা থাকবে? চারটা করে থাকবে। সোজা হিসাব, হ্যাঁ, 2 3 4। এটা যেন মনে থাকে, কারণ পরের দিন আমি আবার জিজ্ঞেস করবো যে কয়টা থাকে বলো। 1 2 3 4, চারটা করে করে মাথা আছে। এবং এই মাথাগুলোতে আমরা কি পড়ছিলাম? গিলের কি তৈরি হয়? স্পোর তৈরি হয়, তাই না? স্পোরই তো মেইন জিনিস। আমরা কাঁটা চামচ দিয়ে যেরকম ধরে ধরে খাই, সেরকম এর তো স্পোরই মেইন জিনিস, স্পোরই তোলা লাগবে। এই কাঁটা চামচগুলোর মাথায় এরা স্পোর তৈরি করে। তাহলে এই জিনিসগুলোকে বলা হয় ব্যাসিডিয়াম। ব্যাসিডিয়ামের মাথায় কয়টা স্পোর তৈরি হয়? 4টা করে করে স্পোর তৈরি হয়, এটা মনে রাখা লাগবে। তো ব্যাসিডিয়াম কি, ব্যাসিডিও মাইকোটা ছত্রাক কি, এটা আমরা পরের দিন পড়বো। আপাতত মনে রাখি এই স্পোর গুলোকে বলা হয় ব্যাসিডিও স্পোর। তাও মনে না থাকলে মনে রাখবো স্পোর। কয়টা স্পোর তৈরি হয়? 4টা করে করে, এটা মনে রাখা লাগবে। পরীক্ষায় যদি এমসিকিউ আসে যে ব্যাসিডিয়ামের মাথায় কয়টি স্পোর তৈরি হয়, তাহলেও লেখা লাগবে 4টা স্পোর তৈরি হয়। তো যেই স্তর থেকে এই যে স্পোর তৈরি হইলো, এই স্পোর গুলো, এই স্তরটাকে বলা হয় হাইমেনিয়াম। এই স্তরটা অনেক হাইয়ে আছে না, উপরে আছে, সবার উপরে, তো মনে রাখবো, সেজন্য এটাকে বলা হয় হাইমেনিয়াম। এই স্তরটা কি সবার উপরে আছে? নিচে আছে। কার নিচে আছে? হাইমেনিয়ামের নিচে আছে। নিচে থাকলে আমরা সাব বলি না? সাব বলি। তো তাহলে এই স্তরের নাম কি হবে? সাব হাইমেনিয়াম। এই তো কাব্য পেরে গেছে, তোমরা পারতেছো না নাকি? খাবা গুবা। তাহলে বলো দেখি তিনটা স্তর কি? যদি তাহলে তুমি ছুটি নিয়ে চলে যাও, সমস্যা নাই আপনার।
তাহলে আমরা যদি গিলকে কাটি, গিলকে কেটে 3টা স্তর পাবো, দেখতে পারবো নিচে আছে হলো ট্রমা, তার উপরে সাব হাইমেনিয়াম, আর তার উপরে আছে হাইমেনিয়াম। আর হাইমেনিয়ামের মাথায় 4টা করে স্পোর তৈরি হয়, ব্যাসিডিও স্পোর। এই স্পোর দিয়ে অ্যাগারিকাসের জনন হয়। বইয়ে এইগুলো একবার দেয়া আছে, একবার খালি রিডিং করে রাখো, যদি এমসিকিউ আসে খালি এই চিত্রটা প্র্যাকটিস করো, চিত্রটা আগে 2-4টা কথা খালি কার উপরে কি থাকে এটা লিখে দাও। আর কিছু শব্দ টব্দ বইয়ে বলা আছে, এগুলো নিজেরা করলেই বুঝতে পারবা। যেরকম এই স্তরগুলোর মধ্যে কোনটা উর্বর কোনটা অনুর্বর। উর্বর অনুর্বর মানে কি? উর্বর মানে যেটা জনন করতে পারে, আর অনুর্বর মানে যার বাচ্চা কাচ্চা হয় না। দেখছোই তো মানুষের ক্ষেত্রে উর্বর অনুর্বর বলা হয়, তাই না? তো এই যে এই স্তরটা, এই স্তর থেকে কি স্পোর তৈরি হয়? তাহলে এটা কি উর্বর? এটা অনুর্বর স্তর। এইটা থেকে স্পোর তৈরি হয়, তাহলে এটা অনুর্বর স্তর। এইটা থেকে স্পোর তৈরি হয়, তাহলে হাইমেনিয়ামটা হলো উর্বর স্তর। এই জিনিসগুলো বই একবার লেখা আছে, এগুলো একবার দেখো যে অমুকটা উর্বর, অমুকটা অনুর্বর স্তরে। আচ্ছা, যাই হোক, তো এইটুকুই, আর এখানে কিছু নাই। অ্যাগারিকাসের গঠন এই পর্যন্তই, আর গিলের গঠন, গিলের অন্তর্গঠন এই পর্যন্তই। এখন কিছু জিনিসপত্র এমসিকিউ এর জন্য দাগাও। যেমন মাশরুম ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব আছে, দেখো এরপরে। তো এখানে খাদ্য হিসাবে 2টা মাশরুম ব্যবহার করা হয়, এই 2টা শুধু দাগায় রাখো, ভলভোরিয়ালা আর প্লিউরোটাস। এই 2টা মাশরুম হিসাবে ব্যবহার করা হয়, মানে খাওয়া হয়। এখানে বেশি উদাহরণ নাই। এই এইসো। তারপরে ছত্রাক আর কি কাজ করে? মৃত্তিকার পুষ্টি বৃদ্ধি করে, শিল্প বাণিজ্যে আছে, ঔষধি গুণ আছে, এগুলো একবার রিডিং করো, যদিও এগুলো অত ইম্পর্টেন্ট না, আসে না। বৈদেশিক মুদ্রা অর্জনে, মাশরুম চাষ করে সেগুলো রপ্তানি করা হচ্ছে, তাহলে বৈদেশিক মুদ্রা পাওয়া হচ্ছে, হ্যান ত্যান। এরপরে অপকারিতা আছে। অপকারিতার মধ্যে 3টা নাম খুবই ইম্পর্টেন্ট। তোমরা কি 3টা নাম পাইছো? কি কি বলো দেখি। অ্যাগারিকাস, জ্যান্থোডার্মাস। পুরাটুক লিখলাম না, এত কিছু আমার লেখাই লাগবে না, খালি এমসিকিউ এর জন্য মুখস্থ করা লাগবে, তো ওটুকু মুখস্থ করতেছি। তারপর একটার নাম কি? অ্যাগারিকাস, অ্যাগারিকাস না সরি, অ্যামানিটা ভিরোসা। তারপর একটার নাম কি? অ্যামানিটা হ্যালয়েডস, তাই না? এত কিছু মুখস্থ করা লাগবে না। তো এইগুলো বিষাক্ত, বিষাক্ত ছত্রাক। তো এমসিকিউ এ আসলে আমাদের চেনা লাগবে যে এইগুলো বিষাক্ত। কিভাবে চেনবো যে এটা বিষাক্ত, নিচের কোনটা বিষাক্ত ছত্রাক অথবা বিষাক্ত ছত্রাক নয় যদি আসে? মনে রাখবো এটা শুরুতেই তো এক্স আছে, তাই না? এক্স মানে কি? তোমাদের যদি মনে এক্স মানে অন্য কিছু থাকতে পারে, কিন্তু আমরা তো এক্স মানে বুঝি হলো বাদ দেয়া বুঝাই, তাই না? তাহলে অ্যাগারিকাস, জ্যান্থোডার্মাস, জ্যান্থো ম্যান্থো মনে রাখার দরকার নেই, যেহেতু এটা এক্স আছে তার মানে এটা বাদ। তাহলে কি এটা খাওয়া যাবে? এটা বাদ, খাওয়া যাবে না, তাহলে এটা বিষাক্ত। তারপর এটা তো ভিরোসা, নাম শুনেই বোঝা যাচ্ছে এটা ভাইরাস, ভাইরাস, তাহলে এটাও খাওয়া যাবে না, এটাও বিষাক্ত। তারপর এটা নামের মধ্যেই আছে হলো ফেলায় দেও, ফেলয়েড সেসব তোমাদের কিছু মনে রাখা লাগবে না, আছে হলো ফেলায় দেও। তাহলে যেটা ফেলায় দেও বলছে সেটা কি ভালো জিনিস? খারাপ জিনিস, বিষাক্ত। তাহলে আমরা নাম দেখে মনে রাখবো এইগুলো এইগুলো হলো বিষাক্ত, এর বাইরে যেটা থাকবে সেটা বিষাক্ত নয়, ফর এমসিকিউ। ক্লিয়ার? তাহলে মনে রাখলেই হইলো। আজিজ, তুমি আজকে যে পড়তে বসবা না? আজকে যে পড়তে বসো না, সেই জন্য লিখে রাখো যে 3 দিন পর পড়তে বসলে মনে থাকে। তোমার তো উচিত হলো যখন পড়ায় দিচ্ছে এটা যেই একবার পড়ে ফেলবা, তাহলে 1 ঘন্টার পরে আধা ঘন্টায় হয়ে যাবে, সব মনেও থাকবে কি কি বলছি, তাই না? তাহলে কঠিন লাগবে না। এরকম করে আজকে তুমি যেটা পড়তা, কালকের পড়া ধরো আজকে পড়তা, কালকের স্যারের পড়া সেটা তুমি সেদিনই পড়ে রাখতা সেই স্যারেরটা, তাহলে সব পড়াই এরকম এরকম সেদিনই পড়ে রাখলে আগাবে। কারণ তোমরা ভাবো যে ভুলে যাবো, তো আজকে পড়লে, তাই না? ভুলে যাবা না, বরং পরের দিন পড়লেই ভুলে যাওয়া পরে। আচ্ছা, এখানে আর তেমন কিছু পড়ার নাই। এখন দেখো ছত্রাক ঘটিত রোগ আছে। ও না সরি, বিষাক্ত মাশরুম চেনার উপায় আছে একটা, এটাও পরীক্ষা জীবনে আসবে না, আর দিয়ে রাখো, মানে অ্যাডমিশনে কখনো আসতে পারে, সেজন্য একবার রিডিং করে রাখো। বিষাক্ত মাশরুম চেনার উপায়, আমি এই একটা ছোটবেলায় কার্টুন দেখছিলাম, তোমরা কি এই কার্টুন দেখছো? অগি দেখছো? অগি একবার ইয়েতে গেছিল, কোন এক জায়গায় ট্যুরে গেছিল অগি আর জ্যাক। তারপর গিয়ে একটা মাশরুম খেয়ে ফেলছিল, খেয়ে ফেলে অগির পুরা দেহ টেহ নীল হয়ে গেছিল, মনে আছে কি? আমি এ পর্যন্ত আমি 5 বছর ধরে পড়াচ্ছি স্টুডেন্টদের, খুব রেয়ার কেস 2-1 জন স্টুডেন্ট পাইছি যারা অগি দেখেনি এবং অগির এই পর্বটা দেখেনি। অন্য সবাই বলা মাত্র বুঝে যায়, মানে এই পর্বটা মনে হয় খুবই স্পেশাল এবং সবাই দেখছে, সব স্টুডেন্ট এই পর্যন্ত দেখছি। তো অগি ওই জায়গায় যা যা হয়েছিল এবং অগি যে টাইপের মাশরুম খাইছিল, সেটা এই বিষাক্ত মাশরুম চেনার উপায়। ওই বিষাক্ত মাশরুম গুলো কেমন ছিল
উজ্জ্বল বর্ণের ছিল, এই জন্য অগি দেখে সেটার প্রতি একদম আকৃষ্ট হয়েছিল। তোমরা তো যে কোনো উজ্জ্বল কিছু দেখলে তার প্রতি এরকম আকৃষ্ট হয়ে চলে যাও, সেই রকম অগি আকৃষ্ট হয়ে উজ্জ্বল জিনিসে গেছিল। তাহলে বিষাক্ত মাশরুম গুলো উজ্জ্বল না অনুজ্জ্বল হবে? উজ্জ্বল বর্ণের হবে। আবার ঘ্রাণ পাওয়া লাগবে তো, তাই না? তাহলে বিষাক্ত মাশরুম গুলো গন্ধযুক্ত হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে অম্ল গন্ধযুক্ত হয়। আবার বিষাক্ত মাশরুম যখন আগে খাইছিল, আগের পুরা দেহ বেগুনি হয়ে গেছিল, মনে আছে? বিষ উঠে গেছিল। তাই আমরা মনে রাখবো বিষাক্ত মাশরুম গুলো বতে বিষাক্ত, বতে বেগুনি বর্ণের হয়। আর বিষাক্ত মাশরুম সবসময় ভেজা জায়গায় বা কাঠের উপরে এইসব জায়গায় জন্মায়। যখন এইসব জায়গায় জন্মায়, ধরো একটা কাঠে মাশরুম জন্মাইছে বা বালিশে ফাঙ্গাস পড়ে গেছে বা পাউরুটিতে ফাঙ্গাস পড়ে গেছে, তখন আমরা কি করি? সেই বালিশ কি করি? তাই ফেলে দেই। কি করি? ফাঙ্গাস ছাড়ানোর জন্য একটা বালিশ, ধরো ফাঙ্গাস হয়ে গেছে, অনেকদিন ব্যবহার করে রোদে দেই। রোদে দিলে বিষাক্ত মাশরুম মারা যায়। আর রোদে বিষাক্ত মাশরুম তাহলে জন্মায় না। এই 4-5টা হলো বিষাক্ত মাশরুম চেনার উপায়, সোজা হিসাব। ক্লিয়ার? রোদে দেয়, রোদের বিষাক্ত মাশরুম থাকে না। হয়েছে? এখন আমরা লাস্ট 2-3টা জিনিসপত্র পড়বো খালি। ছত্রাক ঘটিত রোগ দেয়া আছে 2টা রোগ। একটা হলো আলুর ধসা রোগ। ধসা মানে কি? ধসে পড়া। কি ধসে পড়ে? আলু কি ধসে পড়ে যায়? এটা সাংবাদিকদের ভাষা। সাংবাদিকরা বলে না আলুর ফলনে ধস নেমেছে, তো সেরকম আলুর ফলনে ধস নামে। বোঝা গেছে? কোনো আলু ধসে ফসে কিছুই পড়ে না, মনে রাখা লাগবে আলুর ফলনে ধস হয়। এখন ফলনে ধস হয় কেন? ছত্রাক দিয়ে আলু গাছে আক্রমণ করে। ধরো এটা একটা আলু গাছ, আলু গাছ দেখানোর জন্য আনছিলাম। যদি এটা গোলাপ ফুল, তো এখানে আমরা মনে রাখবো এটা আলু গাছ, হলুদ রঙের আলু। তো আলু গাছের এই যে পাতা আছে, যদি আলু মাটির নিচে ধরে, নিচে দেখানো লাগতো, তাই না? আর গাছ তো উপরে থাকে। হ্যাঁ, ধরো এই যে মাটির নিচে আলু আছে, তাহলে ভালো হয়েছে। আর উপরে পাতা আছে, এটা হলো উপরে আলুর গাছ। আলুর গাছ দেখছো সবাই? আলু, তারপর হলুদ, এগুলো মাটির নিচে ধরে না? তো এইগুলো হলো আলুর পাতা। তো এইখানে যদি ছত্রাক আক্রমণ করে, তাহলে সেটা আলুর ধসা। আলুর ফলন তো তখন নষ্ট হয়ে যাবে, গাছ টাছ মরে যাবে না, এমনি বোঝা যাচ্ছে ছত্রাক আক্রমণ করলে গাছ মরে যাবে, এটা হলো আলুর ধসা। এখন এই ছত্রাক আক্রমণ আলু আসার আগে হবে না পরে হবে? মানে আলু ধরছে তারপরে ছত্রাক আসবে, না আলু ধরে নাই সেই অবস্থায় ছত্রাক আক্রমণ করতে পারে, নাকি দুইটাই পারে? কাব্য, দুইটাই পারে, তাই না? আলু এখনো গাছে ধরেই নাই, আলু ধরা তো একটা নির্দিষ্ট সিজন লাগে, দেরি আছে, এখনই ছত্রাক আক্রমণ করছে। এটাকে তাহলে আমরা বলবো আলুর আর্লি ব্লাইট। আর এরকম যদি হয় যে হ্যাঁ দেরি, কিছুদিন দেরি হয়েছে, আলু ধরে গেছে গাছে, তারপরে সে ছত্রাক আক্রমণ করছে, তাহলে এটাকে আমরা বলবো আলু লেট ব্লাইট, লেট করে হয়েছে, মানে বিলম্বিত ধসা। বিলম্বিত, পরে হয়েছে, আলু আসার পরে। তোমাদের বইয়ে এইটা আলোচনা করা হয়েছে, আলুর বিলম্বিত ধসা রোগ। তাহলে কি এটা আলু আসার পরে হবে না আগে হবে? পরে হবে। আলুর বৈজ্ঞানিক নাম কি? সোলানাম টিউবারোসাম, তাই না? তোমরা তো জানো এটা সবাই, মুখস্থ করার দরকার নেই, কিন্তু এটা সারা জীবন পড়ে আসছি। ধানের বৈজ্ঞানিক নাম, পাটের বৈজ্ঞানিক নাম, আলুর বই, এসব তো আমরা পড়েই আসছি। তো মনে রাখবো সোলানাম টিউবারোসাম মানে হলো আলু, তাই না? আর যখন এই ছত্রাকটা আক্রমণ করবে আলু গাছে, তখন আলুর বৈশিষ্ট্য কি একই রকম থাকবে না চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ এর একটা সিনোনিম বলো দেখি ইংরেজিতে। হ্যাঁ, কাব্য ইংরেজি ভালো পারে মনে হয়, আগে আগে আনসার দিচ্ছে, তাই না? আচ্ছা, তোমাদের একটা বাড়ির কাজ, যারা ইউটিউবে দেখতেছো তাদেরও বাড়ির কাজ, চেঞ্জের কিছু সিনোনিম আমাকে পরের দিন এসে বললো। হ্যাঁ, এর মধ্যে একটা সিনোনিম আমি বলি। একটা সিনোনিম হলো অল্টার, তাই না? অল্টার মানে চেঞ্জ করে ফেলা, না পরিবর্তন করে ফেলা। তো যখন ছত্রাক আক্রমণ করবে, আলু কি আলু থাকবে না চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, অল্টার হয়ে যাবে, তাই না? সেই জন্য এই ছত্রাকের নাম হলো অল্টার নারিয়া সোলানি। বুঝতে পারছি? অল্টার নালিয়া সোলানি, এইটা দিয়ে আলুর বিলম্বিত হয়, আলুকে চেঞ্জ করে ফেলে দেয়। পরীক্ষায় যখন আসবে নিচের কোন জীবাণু দিয়ে আলুর বিলম্বিত ধসা রোগ হয়, তখন আমরা মনে রাখবো সোলানামকে অল্টার করে দেয়, তাহলে এই জীবাণু দিয়েই হয়। বুঝে গেছি। 1-2 এমসিকিউ এ জীবনেও যাতে সারা প্রশ্ন করে না পারে তোমাদের সাথে। এখন আলুর বিলম্বিত ধসা হইলে তাহলে কি হবে? মেইন কাজ হলো, প্রথমে ছত্রাক তো আলু মাটির নিচে তো ছত্রাক ঢুকে যাবে না আগেই, তাই না? বাতাসের মাধ্যমে উড়ে আসবে, উড়ে এসে কোথায় আক্রমণ করবে? পাতায় হবে। পাতায় কিছু ধূসর ধূসর বর্ণের, ধূসর মানে হলো ছাই ছাই বর্ণের
লাল লাল বর্ণের কিছু দাগ দেখা যাবে। প্রথম টুকু এইটুকুই, মানুষের স্কিনে তো ছত্রাক আক্রমণ করলে স্কিনের রং চেঞ্জ হয়ে যায়, আমরা দেখছি তাই না? তাহলে প্রথম সিমটম কি? প্রথম সিমটম দাগ দেখা যাবে, কাব্য দাগ দেখা যাবে তাই না? এই দাগ থেকে ধীরে 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 একটা আস্তরণের মতো যখন অনেক ছত্রাক এসে জন্মে তখন একটা পুরা আস্তরণ তৈরি হয়ে যাবে। তাহলে দ্বিতীয় ধাপ হলো আস্তরণ তৈরি হয়ে যাবে। এখন এই আস্তরণটা যখন পাশে তো আরেকটা আলু গাছ আছে, সেই আলু গাছে উড়ে ধরো চলে যাবে বাতাসের মাধ্যমে, পাশের আলু গাছে যেই উড়ে চলে যাবে তখন সেই আলু গাছেও তো আবার ছত্রাক আক্রমণ হয়ে যাবে তাই না? আবার পাশের আলু গাছে না, শুধু এই পাতা থেকে ছত্রাকটা এই পাতায় উড়ে যাবে, সেখান থেকে এই পাতায় উড়ে যাবে, মানে খুবই দ্রুত বিস্তার করা শুরু করে দিবে, সারা আলু গাছে বিস্তার করা শুরু করবে। শুরু করে আলু তো আছে মাটির নিচে তাই না, এটা হলো মাটির উপর, মাটির নিচে আছে, মাটির নিচ পর্যন্ত আলু পর্যন্তও চলে যেতে পারে, তাহলে আলুও নষ্ট হয়ে যাবে। যদি আলু পর্যন্ত না যায় তাহলে তো ভালো। তাহলে কি ভালো, যে গাছে সমস্যা হয়েছে, কৃষক গাছটা ফেলায় দিবে আর আলুগুলো তো অন্তত সেই বছরের আলুগুলো তো অন্তত বেঁচে খেতে পারবে তাই না? কিন্তু যদি বেশি দিন রাখা যায় তাহলে দেখা যাবে ছত্রাক গাছের মধ্যে দিয়ে একদম মাটির আলু পর্যন্ত যায়, আলুকেও নষ্ট করে ফেলছে, তখন কৃষকের আমও যাবে, সালাও যাবে। বুঝতে পারছি? এই জন্য আগে আগে আলু সংগ্রহ করে ফেলে দেওয়াই ভালো এইটা হইলে। এখন কথা হলো, ও লাস্ট একটা এমসিকিউ এর জন্য একটা ওয়ার্ড মনে রাখা লাগবে, যখন এই যে এই ছত্রাক টত্রাক আক্রমণ করছে তখন এই জায়গাটার গন্ধ কেমন হবে? খুবই সুগন্ধি যুক্ত নাকি দুর্গন্ধ হবে? কেমন দুর্গন্ধ? ওবায়দুল কাদেরকে তোমরা কি মারতে চাইছিলা? পচা ডিম মারতে চাইছিলা, পচা ডিমের মতো দুর্গন্ধ হবে, এটা মনে রাখা লাগবে। এখন প্রতিকার কিভাবে করব? মনে রাখা লাগবে একটা স্পেসিফিক প্রতিকার আছে, মানে আলু এখন আক্রান্ত হয়ে গেছে, এখন আমি একটা জিনিস দিয়ে দিব, এই জিনিসের নাম হলো বর্ধ মিশ্রণ। বর্ধ মিশ্রণ, হ্যাঁ, বর্ধ মিশ্রণে কি থাকে আমরা মনে রাখবো? বদির কপাল। বদি মানে হলো বর্ধ মিশ্রণ। কতে কপার সালফেট, পাতে পানি, আর লতে লাইম। তো বর্ধ মিশ্রণে কপার সালফেট, পানি এবং লাইম থাকে। এই বর্ধ মিশ্রণ যদি আমরা দিয়ে দেই আলু গাছে তাহলে ছত্রাক টত্রাক মরে যায়, এইটা একটা প্রসেস। আর বর্ধ মিশ্রণ তো দেবই, সাথে কি করব? আলুতে কি তখন বেশি বেশি পানি সেচ দেবো না কম দিব? কেন? আন্দাজ একটা বলে দিলেই হয়ে গেল নাকি? পানি যদি বেশি বেশি দেই সেই পানির সাথেই তো ছত্রাক গুলো ছড়ায় অন্য আলু গাছে চলে যাবে তাই না? এই জন্য ওই সময় পানি সেচ বরং কমাতে হবে, এইটা মনে রাখা লাগবে। আর আর কি, আর কৃষককে পরামর্শ দিতে হবে যাতে বীজই, এখন তো অনেক হাইব্রিড বীজ বের হয়েছে, জীবাণুমুক্ত বীজ, জীবাণুমুক্ত বীজ ব্যবহার করা লাগবে। তো এইগুলো মোটামুটি আলুর বিলম্বিত ধসরোগ, এত ডিটেইল না পড়লেও হয়তো, তারপরে আমি পড়ায় দিলাম, যায় তোমরা একটু দেখে নিও বই থেকে। লাস্ট টপিক আজকের, এটাও মেইনলি এমসিকিউ এর জন্য পড়া লাগবে, দাঁত রোগ। আর এইটা পড়া একদম সহজ, কারণ মানুষের চুলকানি, খোস পাঁচরা, ওই যে পাবনার বড় ব্রিজের মাথায় গেলে খোস পাঁচরার ওরা এই কারণ, লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ সব বলে দেয় তাই না? তো দাঁত রোগ থেকে ওরা যেটা বলে না সেটা হইলো, দাঁত রোগকে চিকিৎসা শাস্ত্রে বলা হয় টিনিয়া। এটাই আজকে শেষ করা। দেখো, দাঁত রোগকে বলা হয় টিনিয়া, দাঁত রোগকে বলা হয় টিনিয়া। এখন দাঁত রোগ কোথায় কোথায় হইতে পারে? দাঁত রোগ হলো ছত্রাক ঘটিত একটা রোগ। ছত্রাক এসে আক্রমণ করলে যদি কেউ অপরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদের মেইনলি এই রোগ হয়। আর এমনিতে ছোঁয়াচেও হতে পারে, তুমি অপরিষ্কার না কিন্তু তুমি অপরিষ্কার বন্ধু বান্ধবের সাথে মিশলে হতে পারে, এই জন্য বন্ধু বান্ধব নির্বাচনে সতর্ক থাকা লাগবে। তো হ্যাঁ, তোমরা দেখো তোমাদের ক্লাসমেটদের মধ্যে যে যে আছে তাদের সতর্ক করে দাও। তো তার কাছ থেকেও যদি তোমার চলে আসে তাহলে দেখা যাবে যে হাতের কোনো কোনো জায়গায় বা যে জায়গায় চলে আসছে ছত্রাকটা, সেই জায়গায় প্রথমে একটা গুটি তৈরি হয়, লাল লাল দাগ দেখা যায়। তো যত দিন যায় এই লাল লাল দাগটা ধীরে 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 ছড়াইতে থাকে, অনেক সময় মাঝখানটা ফাঁকা হয়ে যায় আর দাগটা ধীরে 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 ছড়ায় যায়। তো এইরকম তো যে কোনো চুলকানির ক্ষেত্রেই হয় তাই না? কিন্তু দাঁত রোগের ক্ষেত্রে মেইন বৈশিষ্ট্য হলো এইটায় খুবই বেশি চুলকায়, এইরকম চুলকানো অন্য কোনো কিছুতে হয় না, মানে দিন নাই রাত নাই সব সময় কন্টিনিউয়াস চুলকাতে থাকে। এবং চুলকানোর আবার ভয়াবহতা হলো, তুমি চুলকালে যত এই জায়গায় চুলকাবা এই জায়গা থেকে একটা রস বের হবে, রস বের হয়, এই রস আবার বের হয়ে যে যে জায়গায় যাবে সেই জায়গাগুলোতে আবার দাঁত হওয়া শুরু হবে, এইভাবে ছড়াতে থাকে ছড়াতে থাকে ছড়াতে থাকে। বুঝতে পারছি? এই যে দেখো ত্বক, এই যে ত্বকের এখানে লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ আদনান? এই জায়গাটায় এরকম চুলকাতে চুলকাতে যদি চুলকাতে থাকো তাহলে এই জায়গার রসগুলো আশেপাশে ছড়ায় যাবে, তখন এই জায়গাগুলো দাঁত দিয়ে আক্রান্ত হয়ে যাবে। এখন তাহলে এরকম হইলে তুমি কি করবে?
হ্যাঁ, চুলকাবা তো না, যাতে চুল না চুলকায় সেজন্য তো ওষুধ খাইতে হবে। আর এর জন্য অনেক মলম টলম আছে, আমরা বিভিন্ন কিছু খেতে পারি, ইটোকোনা জল, লুলিকোনা জল, এরকম অনেক কিছু আছে। এইসব দাঁত হইলে আমার কাছে আইসো, আমি লিখে দিব, কোনো সমস্যা নেই। তো আপাতত তুমি কি করবা ওষুধ খাওয়া বাদ দিয়ে? ওষুধ খাওয়া ছাড়া গোসল করা লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগবে। আর ওই জায়গায় ঘর্ষণ হইলে তো রস ছড়ায় যাবে, তাহলে এমন জামা কাপড় পরা লাগবে যেটা ঘর্ষণ হয় না। প্লাস তোমার বাড়ির লোকজনের জন্য কি করবা? বাড়ির লোকজনকে তোমার কাছে আর বেশি করে আসতে দিবা নাকি? ছোট বাচ্চা থাকলে কোলে করে নিয়ে ঘুরে বেড়াবা, তাহলে ছোট বাচ্চারও হয়ে যাবে। তাহলে মাথায় রাখা লাগবে এইসব থেকে যাতে দূরে থাকা যায়। ব্যান্ডেজ দিয়ে বেঁধে রাখলে তো হিল হবে না। আর তুমি কত জায়গায় বাঁধবা সারা হাতে? তাহলে তো পুরা দেখা যাবে যে চোখ দুইটা ছাড়া পুরা গা এরকম হয়েছে। কারণ যার একবার দাঁত হয়, যার একবার ধরো দাঁত হয়, তার তো একদম ধরো যে ধরো কারো এখানে দাঁত হয়েছে, একদম নিচ থেকে শুরু করে উপরে যে সব গোপন টোপন জায়গাটায় আছে সবকিছু দিয়ে দাঁত হয়ে যায়। তো তুমি কি সেই জায়গাগুলো ব্যান্ডেজ করে তো মুশকিলে পড়ে যাবে, তাই না? তো এটা কোনো সমাধান না। তাহলে দাঁত হইলে এই জিনিসগুলো মনে রাখা লাগবে এখান থেকে। তাহলে দাঁতের কারণ কি, লক্ষণ কি, প্রতিকার কি, প্রতিরোধ কি, সব আমরা নিজেরাই পারবো এখন, তাই না? একটা জিনিস আছে ওষুধের বাইরে, দাঁত মর্দন নামে একটা গাছ আছে। দাঁত মর্দন, দাঁত মর্দন গাছের পাতা বেটে যদি ওই রস তুমি লাগাও, তাহলে দাঁত ভালো হয়ে যায়। এটা কোথায় পাওয়া যায় তত জানি না। আমি তো দেখি যে এইসব সংগ্রহ করার চেয়ে ওষুধ কিনে খাওয়াই সহজ, তাই না? একটু টাকা লাগে কিন্তু সহজ। লাস্ট আজকের যে জিনিসটা, এই মানুষটা যে জন্য আঁকাইছিলাম, দাঁত বিভিন্ন জায়গায় হতে পারে, এটা জীবনেও আসবে না পরীক্ষায়, এইচএসসিতে আসবে না ধরে নেওয়া যায়, কিন্তু অ্যাডমিশনে এখান থেকেই প্রশ্ন আসবে। এই জন্য একবার খালি চোখ দিয়ে দেখে যাও, যদি মনে থাকে। ভিডিওটা তো থেকে গেল, অ্যাডমিশনের আগে দরকার হলে মনে থাকবে যে ভাই পড়াইছিল অ্যাডমিশনে, তাহলে এই টপিকটাই 2 মিনিট একটু দেখে যায় ভিডিওটা। কারণ তখন তো মুখস্থ টাইপের ছাড় পায়ে যেতে পারো ভাগ্য জোরে, তাই না? তখন তো মুখস্থ করা লাগবে। আর এখন মুখস্থ না করে এমনি দেখে যাও যে মাথায় যদি দাঁত হয়, দাঁত মানেই তো টিনিয়া, কিন্তু মাথায় দাঁত হইলে, মাথায় ক্যাপ পরে না, এজন্য মনে রাখবো মাথায় দাঁত হইলে সেটাকে বলা হয় টিনিয়া ক্যাপিটিস। ক্যাপিটিস। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসবে, মাথায় দাঁত হলে নিচের কোনটা বলা হয়, বা মাথায় কোনটা দিয়ে দাঁত হয়, তখন এমসিকিউ দাগানো লাগবে টিনিয়া ক্যাপিটিস দিয়ে। ফেস মানে মুখ না? এটা বইয়ে দেয়া নাই? বললাম তো যে নাই। আমি এটা এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রেখো, অথবা আমি গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। গ্রুপে মনে করাই দিও, মেসেজ দিও, আমি দিয়ে দিব না কোথায় হলে কি হয়। মুখে যদি হয় তাহলে টিনিয়া ফেসিস। তারপর যদি বুকে হয়, কর্প মানেই তো বুক, কার্ডিয়াক মানে বুক, এইসব আমরা মনে হয় পড়ে আসছি নাকি পড়ি নাই? এটা মনে হয় পড়া নাই, অন্যগুলো আমাদের এমনি মনে থাকবে, এইটা শুধু আলাদা করে মনে রাখি যে বুকে হলে তখন বলা হয় টিনিয়া কর্পোরিস। যদি আঙ্গুলে হয়, আঙ্গুল, আঙ্গুলকে ইংরেজিতে ফিঙ্গার বলার কথা, কিন্তু আমরা মনে রাখবো এখানে আঙ্গুলই বলা হয়েছে। আঙ্গুল থেকে এটাকে বলা হয় আঙ্গুইয়াম। টিনিয়া আঙ্গুইয়াম। আঙ্গুইয়াম দেখে আমরা চিনবো আঙ্গুলে হয়ে টিনিয়া আঙ্গুইয়াম। আর যদি পায়ে হয়, পায়ের পাতায়, পায়ের পাতায়, পায়ের পাতাকে কি বলা হয়? ফুট বলা উচিত ইংরেজিতে, কিন্তু আমরা যেটা যেভাবে মনে রাখা যায় সেইভাবে মনে রাখবো, যেরকম আঙ্গুল বাংলা, সেটা দিয়ে মনে রাখবো আঙ্গুইয়াম। আবার পাতাকে বলা হয় পদতল, পদ বলা হয় পদ, তাই না? তো সেই জন্য এটাকে বলা হয় টিনিয়া পেডিস। পেডিস মানে পদতে হয়, তাহলে বলা হয় টিনিয়া পেডিস। এগুলোই মানে মোটামুটি মনে রাখা লাগবে। আর ও আরেকটা জিনিস, হাতে যদি হয়, আঙ্গুলে শিখছি আমরা, যদি হাতে দাঁত হয় তাহলে কি বলা হয়? হাত কি সবার আছে? সবার আছে? মাছের আছে, গরুর আছে, মানুষের আছে মেইনলি, তাই না? মানুষের মেইন বৈশিষ্ট্যই হলো হাত। তার মানে হাত, হাত যদি আমাদের সামনে আসে তাহলে আমরা চিন্তা করবো যে নিশ্চয়ই মানুষ, তাই না? মানুষ ছাড়া তার কারো হাত নাই মেইনলি। তো যেহেতু হাত মানুষের আছে, তাই হাতে হইলে সেটাকে বলা হয় টিনিয়া মানুষ। এইভাবে মনে রাখবো, হ্যাঁ? তোমার মনে রাখার দরকার নেই, টিনিয়া ম্যানাস হয়। পরীক্ষায় যখন আসবে নিচের কোনটা, হাতে দাঁত হলে কোনটা, তখন আমরা দেখে বুঝবো যে মানুষের হাত আছে, সেই জন্য হাত মানে মানুষ, নট ম্যানাস। এইভাবে মনে রাখবা, তাহলে মনে থাকবে আশা করি। তাহলে এই হলো মোটামুটি ছত্রাকের এ টু জেড। পরে ছত্রাক না, এগারিকাস, পরের দিন আমরা তাহলে ছত্রাক পড়বো পরের ভিডিওতে। আর আজকের বাড়ির কাজ, এগারিকাসের চিত্র আর গিলের চিত্র।